গুড মর্নিং, সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আজ হলো 29 তারিখ, বারটা হলো শুক্রবার। সকালবেলায় এই দুজনার কোলাহলে আমার ঘুমটা ভেঙেছে, আর ঘুম থেকে উঠে সোজা ছুটির ঘরে এসেছি। আমাদের অক্কবাবু তো 4টে সাড়ে 4টের মধ্যে উঠে পড়ে, কারণ ওদের বাড়িতে সবাই অনেক সকালে ওঠে, যেহেতু মাঠে যাওয়ার একটা ব্যাপার থাকে। তবে আমাদের নেতুবাবু কোনোদিন 6টায় ওঠে, আবার কোনোদিন 8টা 9টায়ও ওঠে। আজকে আমার ঘুমটা হঠাৎ করেই ভেঙেছে এনাদের চিৎকারে, আর আমিও তাড়াহুড়ো করে বিছানা থেকে উঠে পড়েছি। ভাবলাম হয়তো 12টা 1টা বেজে গেল। আমার ঘরে যে ঘড়িটা টাঙানো ছিল সেটা অনেকদিন আগেই খারাপ হয়ে গেছে। মণ্ডলবাবু আসবে, তারপরেই গতি করব। আর এদিকে আমার ফোনটাও না সুইচ অফ হয়ে গেছে। যেদিন রাতে আমার ঘুম আসে না, সেদিন আমি আমার ব্লগ চালিয়ে শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি। তো কালকেও তাই করেছিলাম। রাত্রিবেলায় কখন যে ফোনটা বন্ধ হয়ে গেছে বুঝতে পারিনি। যাই হোক, খানিকক্ষণ অক্কবাবু আর নেতুবাবুর কাছে দাঁড়ালাম, ওদের সঙ্গে 2-5 মিনিট কথা বললাম। আর তারপর দেখলাম ছোটি এদিকে বেগুন তুলতে এসেছে। গাছটাতে বেশ কিছু বেগুন হয়েছে। ওই যে শ্যামলিদি আছে না, দিদি বলেছিল উনি কিছু বেগুন নেবে, মানে এই বেগুন খেতে খুব ভালো হয়। তো দিদি কিছু বেগুন নিয়ে গেছে, আর কিছু বেগুন আবার বড় হয়েছে। ছোটি বলছে আজকে বেগুন দিয়ে মাছ দিয়ে তরকারি করবে। সাধারণত এই কাটা বেগুন গাছে না বেগুনের ফলনটা বেশ ভালো হয়, তবে আমার এই গাছটা শুধু বড়ই হয়েছে, বেগুন খুব একটা বেশি হচ্ছে না। তবে ছোটি যে কটা পেয়েছে ওর আজকে হয়ে যাবে। এদিকে দেখছি কাকিমার বাসি কাপড় কাঁচা হয়ে গেছে। কাকিমা এদিকে খাওয়ার জল নিতে এসেছে। এখন আমরা সবাই মোটামুটি ছোটির কল থেকেই জল খাই। পুরনো কলটাও আছে, তবে পুরনো কলের থেকে ছোটির কলে জলটা ভালো ওঠে। আর কিছুদিন আগে তোমাদের যে চাল কুমড়োগুলো দেখিয়েছিলাম, মানে ছোটির চাল কুমড়ো গাছে, সেই চাল কুমড়োগুলো কিন্তু দেখতে দেখতে বেশ বড় হয়ে গেছে, আর বেশ কয়েকটা কুমড়ো হয়েছে। তবে এদিকে ওদিকে হয়েছে, তো সবগুলো তোমাদের দেখাতে পারছি না। তো ছোটি বলছে আজকে একটা চাল কুমড়ো ও তুলবে। তো আমি বলেছিলাম যখন তুমি চাল কুমড়ো তুলবে আমাকে কিন্তু বলবে, আমি সেই মুহূর্তটা ক্যামেরাবন্দি করব। তোমার গাছের প্রথম চাল কুমড়ো এই যে ছোটি তুলে নিয়েছে। 5-7টা চাল কুমড়ো আছে ওর গাছে, কিন্তু প্রত্যেকটা কুমড়োর গায়ে না একটা জায়গায় ওই রকম একটু খাম আছে। ছোটি বলছে এগুলোতে হয়তো পোকা লেগেছে, তবে পোকা হয়েছে না কি হয়েছে জানি না। তবে ছোটি আমাকে বলছিল মেজদি তোমাকেও একটা তুলে দিই। আমি বললাম এখন আমার সবজি আছে, এখন প্রয়োজন নেই, যদি তোমার দাদা বাড়িতে আসে তখন না হয় দিও। তবে হ্যাঁ, তোমরা অনেকেই জিজ্ঞেস করছো দাদা কবে বাড়িতে আসবে। সত্যিই আমি এখনো জানি না দাদা কবে বাড়িতে আসবে। দাদা যেদিন বেরোবে সেদিন আমাকে বলবে যে আমি বাড়িতে আসছি। তো ছোটি বলল এদিকে চাল কুমড়োর ডগাগুলো একটু ঘুরিয়ে দিতে, তো আমি সেগুলোই দিচ্ছি। আর এদিকে অক্কবাবু এখন বাড়িতে যাচ্ছে। ওর অবশ্য সকালবেলায় বাড়িতে যাওয়ার খুব একটা মন নেই। ওর নজর এখন আমার হাতের লাঠির দিকে। লাঠি নিতে ও ভীষণ পছন্দ করে, আর লাঠি যদি দেখে ওকে যদি না দেওয়া যায় তাহলে ভীষণ কান্নাকাটি শুরু করে। আজকে আর সকালবেলায় কান্নাকাটি করলো না, তবে এখনও দেখো হাতটা বাড়িয়ে আছে, মানে আমার হাতের লাঠিটা নেবে সেই জন্যে। ছোটি যেহেতু এখন রান্না বসাবে তাই ওকে দিতে গেল। সেই সাথে আমাকে এসে বলল যে বাড়ির সামনে লেপ বানানোর জন্যে লোক এসেছে। তো আমি আবার ওনাদের সঙ্গে একটু দেখা করতে এলাম। ভাবছি আমিও কয়েকটা বালিশ বানাবো, তো সেই কথাই বলতে এসেছি। তো ওনারা পাশের বাড়ির জেঠিমাদের পুরনো তুলো, এই তুলোগুলোকে কি করছে আমি জানি না, এটাকে কি বলে। তো এই তুলো দিয়ে জেঠিমারা আবার বালিশ তৈরি করবে, মানে লেপ বানানো ছিল সেই তুলোগুলোকেই আবার একটু ঝেড়ে ঝুড়ে আবার একটু ঠিকঠাক করে বালিশ বানাবে আর কি। তো আমি ওনাদের সঙ্গে কথা বললাম, আর তারপরে বাড়িতে এলাম। বাড়িতে এসে দেখছি দিনের প্রথম মানুষটা এসেছে। তো আমার তো এখনও বাসি কাপড়টা কাচা হয়নি, তাই আমি নেতুবাবুকে বললাম একটু দিয়ে আসতে। ওদিকে ছোটিও খানিকটা চাল দিয়ে দিয়েছে। আর তারপরে আমি ভাবছি যে তুলোটা আমি কিনেছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না, আমি 5 কিলো মতো তুলো কিনেছিলাম। তো সেই তুলোটাকে এই ব্যাগের মধ্যে আমি রেখেছি, কোন ব্যাগটার ভেতরে রেখেছি সেটা মনে পড়ছে না, তাই দুটো ব্যাগই একটু নামিয়ে নিলাম। আর এখন দেখি কোন ব্যাগে রেখেছি। হ্যাঁ, এই ব্যাগটাতেই আছে, এই বস্তা দুটোর মধ্যেই তুলোটা ছিল। তো এই তুলোগুলোকে বের করে এখন আমি ওই বটতলা, মানে বাড়ির সামনে যেখানে ওই লোকগুলো কাজ করছে ওখানে নিয়ে চলে এলাম। আসার সময় ছোটিকেও একটু ডেকে নিয়ে এলাম। আর যখন বাড়িতে গেছিলাম তখন ওনাদের কাছ থেকে না ফিতে নিয়ে গেছিলাম। মা আমাকে আমার বিয়ের সময় যে দুটো বালিশ বানিয়ে দিয়েছিল, ওই বালিশ দুটো না একটু বেশি বড়, আমাদের মাথায় দিতেও একটু সমস্যা হয়, আবার কোনো বালিশের ওয়ার কিনলে সেটা পরাতেও অসুবিধা হয়, মানে বালিশগুলো না ভাঁজ হয়ে থাকে। তো সেই জন্যে আজকে বালিশগুলো একটু বুঝে শুনে বানাতে হবে। এদিকে কাকা দেখছি মাঠ থেকে সকাল সকাল গরুর খাবার নিয়ে চলে এসেছে। কাকা অনেক ভোরে মাঠে যায়।
নিজে খুব একটা ভালো বুঝতে পারছিলাম না বলে ছোটি আর মণ্ডলবাবুর সঙ্গে আলোচনা করে বালিশের মাপটা ঠিক করলাম। তবে এই বালিশগুলো আমার নয়, এগুলো ওই পাশের বাড়ির জেঠিমাদের। আমার বালিশে এখনও হাত দেয়নি। তবে এদিকে অক্কবাবুর না ঘুম পেয়ে গেছে। অক্কবাবুকে একটু কাকিমার কাছে দেব, ও একটু খ্যান খ্যান করছে। আমার বিয়ের সময় না আমার বাপের বাড়ি থেকে আমি লেপ নিইনি। মা দিতে চেয়েছিল কিন্তু আমি নিইনি। যদিও আমার শীতকালে লেপই পছন্দ, কিন্তু মণ্ডলবাবু লেপ খুব একটা পছন্দ করে না। আমার বাপের বাড়ি থেকে বিয়ের সময় 2টো ব্ল্যাঙ্কেট দিয়েছিল, তাই ভেবেছিলাম লেপের হয়তো প্রয়োজন হবে না। তবে ওই যে কথায় আছে না, দুধের স্বাদ কি ঘোলে মেটে, ব্ল্যাঙ্কেট যত ভালোই হোক না কেন, লেপ লেপই হয়। তবে ছোটি ভেবেছিল আমি হয়তো লেপ বানাবো, কিন্তু লেপ আমি এখন বানাবো না, কারণ আমার না রাখার জায়গা নেই। আপাতত যা আছে চলুক, যখন রাখার জায়গা বানাতে পারবো তখন সব কিছু বানাবো, আর তখন আরাম করে ঘুমোবো। ওদিকে ছোটি দুধ নিতে এসেছে, আর এদিকে এখন আনন্দ মাঠে ভাত নিয়ে যাচ্ছে। আসলে ওদের জমিতে লোক কাজ করতে গেছে, তো ওনাদের জন্যেই ভাত নিয়ে যাচ্ছে। ছোটোবেলায় আমি আমার ঠাকুমার সঙ্গে আমার ঠাকুরদার জন্যে এইভাবে মাঠে ভাত নিয়ে যেতাম। তবে একটু বেশি করে ভাত নিতাম যেন, মাঠে বসে খাবো বলে। সেই সব দিনগুলো একদম সোনালি রূপালি দিন ছিল। আজকে সকালবেলায় আনন্দকে দেখে মনে পড়ে গেল। বছরে তো হাতে গোনা কয়েকটা মাস শীতকাল, তার মধ্যেও আবার খুব একটা লেপের প্রয়োজন হয় না। তাই লেপ পরে বানালেও হবে, কিন্তু বালিশ পরে বানালে হবে না। আসলে আমার না 2টোই বালিশ। হঠাৎ করে যদি আমার বাড়িতে কেউ আসে, তাকে একটা বালিশ যে বের করে দেব সে উপায় আমার নেই। তাই ভাবলাম আপাতত এই তুলো দিয়ে কয়েকটা বালিশই বানিয়ে নিই। বাড়ি থেকে যখন তুলোটা আনলাম তখন এই দাদা তুলো দেখে বলেছিল 2টো বালিশ হবে। আমি তো শুনে একটু অবাক হয়েছিলাম, 5 কিলো তুলোতে কি করে 2টো বালিশ হয়। যখন শুনলো 5 কিলো তুলো তখন বলল 3টে বালিশ হবে। আর এখন 4টে বালিশের কভার তৈরি করে রেখেছে। মোটামুটি 4টে হয়ে যাবে, যদি 4টের বেশি হয় তাহলে বেশি বানিয়ে নেব। তো এখন দেখা যাক কটা বালিশ তৈরি হয়। এদিকে তো সকাল সকাল কাকিমার একটু আফসোস হচ্ছে, কেন যে এই তুলোটা দিয়ে দিল। আসলে এই তুলোটা আমি কিনেছিলাম অপর্ণার বাপের বাড়ি থেকে। অপর্ণার জেঠুদের তুলো ওর বাবা নিয়ে এসেছিল। 10 কিলো এনেছিল, 5 কিলো আমি নিয়েছিলাম, 5 কিলো অন্য কেউ নিয়েছিল। তখন অপর্ণা কাকিমা কেউ রাখেনি, কারণ ভেবেছিল পরে হয়তো হবে। তো কাকিমা বলছে এখন আর তুলো পাওয়া যাচ্ছে না, তো সেই জন্যে কাকিমার আফসোস হচ্ছে। অপর্ণার জেঠুদের গাছটা এখনও আছে, কিন্তু ওই গাছ থেকে তুলো পাড়াটা খুবই সমস্যার। এখন আর কেউ গাছে উঠে তুলো পেড়ে দিতে চায় না। সেই জন্যে না শিমুল তুলো পাওয়া যায় না, সব ওই গাছ থেকেই উড়ে যায়। তো আমার বাপের বাড়িতেও দেখেছি ছোটোবেলায় তুলো পাড়া হতো, মানে আমাদেরও গাছ আছে, কিন্তু তখন না অনেক লোক পেড়ে দিত। এখন আর কেউ পেড়ে দেয় না, তো সেই জন্যে গাছ থেকেই তুলোগুলো উড়ে যায়। আমি ছোটোবেলাতে কোনোদিন দেখিনি আমাদের বাড়িতে তুলো কিনে কোনো কিছু বানাতে, সব কিছুই আমাদের গাছ থেকেই হতো। তো যাই হোক, সেসব দিন এখন গল্প হয়ে গেছে, রূপকথা হয়ে গেছে। এখন যা আছে সব কিনে ব্যবহার করতে হবে। এখন তো জলটাও সবাইকে কিনে নিতে হয়। তবে এইদিকে তোমাদের সাথে গল্প করতে করতে দাদার বালিশ বানানো হয়ে গেছে, আর 5টা বালিশ হয়েছে। আমি তো সকাল সকাল ভীষণ খুশি হয়ে গেছি। তবে কি বলতো, এই বালিশের জন্যে আমার বেলা 12টা বাজলো। মানে 12টা এখনও বাজেনি, কিন্তু প্রায় 11টা বাজতে চললো। অনেকক্ষণ সময় আমাকে এখানে দিতে হয়েছে, আর দাঁড়িয়ে থেকে বানিয়ে নিতে হয়েছে। আর ওদিকে যে বালিশগুলো জেঠিমারা বানিয়েছে সেগুলো কিন্তু একদম ছোট ছোট হয়েছে। কাকিমা তো দেখে বলছিল এত ছোট বালিশ কেন বানালো। তো যার যেমন প্রয়োজন সে তেমন বানিয়েছে। তো এদিকে দাদা বলল বালিশগুলো একটু রোদে দিতে, তাই আমি বালিশগুলো ছাদে এনে একটু রোদে দিয়ে দিলাম। আর এদিকে নেতুবাবু খেতে বসেছে। বর্তমানে ওকে নিজের হাতে খাওয়া শেখানোর অভিযান শুরু হয়েছে। প্রথম দিন থালার ভাত শেষ করতে 2 ঘন্টা লাগিয়েছিল, তবে অর্ধেক ভাত নিচে ফেলেছিল। কালকেও অর্ধেক ভাত নিচে ফেলেছিল। আমি ওকে কালকে এসে বলেছি, যদি তুমি ভাত নিচে ফেলো তাহলে কিন্তু ওই নিচের ভাতটাও তোমাকে খেতে হবে। আজকে দেখছি খুব বেশি ভাত নিচে ফেলেনি, অনেকটা জায়গা জুড়ে ভাত ছড়িয়ে রাখে যাতে ওকে কম খেতে হয়। জানো তো, বাচ্চাদের মাথার মধ্যে যে কত রকমের দুষ্টামি ঘোরে, ও ছোটোবেলাতে আমরাও ছিলাম। যাই হোক, সেটা বলে লাভ নেই। তো এদিকে তো আমি সকালবেলায় এখনও থাইরয়েডের ওষুধও খাইনি, ঘরটারও ঝাড় দিইনি। ঘরটা শুধু ওপরে ওপরে ঝাড় দিয়ে আমি চলে গেছিলাম, যেহেতু টাকা দিতে হবে। তো এখন থাইরয়েডের ওষুধটা খাবো, তারপর কাজকর্ম শুরু করব। এমনিতেই আমার দিন শুরু হয় দেরিতে, তার উপরে আজকে আরও অনেকটা দেরি হয়ে গেল। তো সকালবেলায় বিছানাটা তুলেছিলাম, কিন্তু জানলাটা খোলা হয়নি। তাই জানলাটা খুলে ঘর দুটো ঝাড় দিয়ে তাড়াতাড়ি করে একটু ঘরটা মুছে নিলাম। আর তারপরে স্নান করে ফ্রিজ থেকে মাছ আর খানিকটা দুধ বের করে নিয়ে এলাম।
আজকে সকালে ভেবেছিলাম একটু সাবুর পোলাও করব। ভাগ্যিস সাবুটা ভেজাইনি। এখন সাবুর পোলাও করার সময়ও নেই, সেই সাথে ইচ্ছেও করছে না। ওখানে আমাকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল, পায়ের তলাতে আমার পুরো যন্ত্রণা করছে। তো যাই হোক, আমি ওদিকে খানিকটা দুধ বসিয়ে দিয়েছি, আর এদিকে স্নানের সময় কয়েকটা জামা কাপড় কেচেছিলাম, সেই জামা কাপড়গুলোকে মেলে মুখে একটুখানি চিনি দিয়ে একটু জল খেতে বসলাম। এত জল তেষ্টা লেগেছিল, ওই ওষুধ খাওয়ার সময় না একটুখানি জল খেয়েছিলাম। তো জল খেয়ে আমি আবার এদিকে দেখতে এলাম কাকিমা কি করছে। এসে দেখছি কাকিমা কলাইয়ের ডাল ভাঙছে বড়ি দেবে বলে। কাকিমা বলছে এই মাসে বড়ি না দিলে আর সামনে মাসে দেওয়া যায় না, তাই অল্প করে ডাল ভেঙে বড়ি দেবে। তবে এই ডালগুলো কিন্তু পুরনো ডাল, নতুন ডাল এখনও ওঠেনি। গতবার আমি যে বড়িগুলো দিয়েছিলাম সেগুলো তো এখনও খাওয়াই হয়নি, বলতে পারো ইচ্ছে করে খাইনি। মণ্ডলবাবু বড়ি খেতে ভালোবাসে বলে ভেবেছিলাম ও যখন আসবে তখন রান্না করব। কিন্তু ও যখন বাড়িতে আসে তখন এটা ওটা করতে করতে না বড়ি রান্না করার কথা আর মনে থাকে না। তবে এবার বাড়িতে আসলে প্রত্যেক দিন বড়ি দিয়ে কিছু না কিছু করব, এটা আমি ভেবেছি। তো এবারও ভেবেছি কিছুটা বড়ি আমি দেবো। তো তার জন্যে একটা কাকাকে বলেছি যে আমাকে কিছুটা ডাল দিয়ে যাবেন। তো দেখা যাক কাকাটা দিয়ে যায় কি না। তবে আজকে নতুন একটা পুচকুর সঙ্গে দেখা হয়েছে। এই পুচকুটা সম্পর্কে আমাদের ভাই হচ্ছে। তবে এই ভাইটাকে কোলে নেওয়ার জন্যে অক্কবাবু বেশ খানিকক্ষণ মুখ ফুলিয়েছিল। অক্কবাবুর সাথে একটু কথা বলে এখন ঘরে চলে এসেছি। তবে দেখো, হাতাটা দিয়ে গেছিলাম বলে দুধটা পড়েনি। তো দুধটা এদিকে গরম হয়ে গেছে, আর এদিকে আমি খানিকটা কর্নফ্লেক্স নিয়ে এখন গরম দুধটা ঢেলে দিলাম। তবে আমি আজকে একটা গন্ডগোল করলাম, এত গরম দুধে কর্নফ্লেক্স দিলে না কর্নফ্লেক্সটা একদম নরম হয়ে যায়। তো সেই জন্যে খেতে একদমই ভালো লাগছে না। তবে কিছু করার নেই, এখন যা পাচ্ছি সেটাই ভালোই ভালোই খেয়ে নিই। তবে খেতে খেতে নেতুবাবুকে বললাম আমার কাছে এসে একটু আকার রসিকার লেখো। আজকে আর কান্নাকাটি করেনি, চুপচাপ চলে এসেছে। তবে হ্যাঁ, 2-3 বার ডাকতে হয়েছে। আমাদের নেতুবাবু কিন্তু মোটামুটি সবই লিখতে পারে, কিন্তু এত দুষ্টামি বুদ্ধি ওর মাথাতে ঘোরে, জেনে শুনে ইচ্ছে করে ভুল করে। এদিকে আবার ছোটি আমাকে ডাকলো। আসলে ও স্নানে যাওয়ার আগে ভাবছে একটু নিচে নেমে দেখবে কটা চালকুমড়ো হয়েছে। আমাদের এই পুকুরের পাড় দিয়ে যেসব জিনিস ঘোরাঘুরি করে সেগুলো তো তোমাদের দেখিয়েছি, তাই একা নামতে তো ভয়ই লাগে। আমি ছোটিকে বললাম তুমি নেমো না, ওপরে ওপরে যতটুকু পারছো ততটুকুই দেখো, যখন তাপস আসবে তখন ভালো করে দেখবে। তবে এদিকে ছোটির কাণ্ড দেখো, ওদিকে বাঁশ গাছে আরেকটা কুমড়োর গাছ উঠে গেছে, সেই গাছে 2টো কুমড়োও হয়েছে। এখন ওই কুমড়োর গাছটা ধরে টানছে। আমি বললাম কুমড়োগুলো এখনো বড় হয়নি, সেই সাথে তুমি যদি গাছটা ধরে টানো কুমড়ো তো আসবেই না, উপরন্তু গাছটাই ছিঁড়ে যাবে। তো সেই জন্যে ও উঠে এলো ওপরে, আর আমিও ঘরে এসে মাছে একটু নুন হলুদ মাখিয়ে নিলাম, মাছটা ভাজতে বসাবো। তবে দেখলাম ছোট বোতলে তেল নেই, তাই একটু তেলটা ঢেলে নিচ্ছি। এদিকে আমার ঘরে তেলও বেশি হতে চলেছে। মণ্ডলবাবু এর আগের বার যখন ছুটি এসেছিল তখন আমাকে ঘানি ভাঙিয়ে দেয়নি, তার আগের ছুটিতে ঘানি ভাঙিয়েছিল। ও তো ভেবেছিল অক্টোবর মাসে আসবে, তারপর ঘানি ভাঙাবে। তবে এদিকে ডিসেম্বর চলে এলো, কিন্তু মণ্ডলবাবু এখনো এলো না। অবশ্য ও আমাকে বলেছে যদি একান্তই শেষ হয়ে যায় তাহলে 1-2 লিটার কিনে নিও। আজকে আবার আমার কাজ বেড়েছে। ওই দেখো, ওদিকে দুধ পড়েছে। আসলে ফ্রিজ থেকে আরও খানিকটা দুধ বের করে গরম করতে বসিয়েছিলাম। এতক্ষণ দুধটা বড় চুলাতেই বসানো ছিল, মাছটা বড় চুলাতে বসাবো বলে ছোট চুলাটা জ্বালিয়ে দুধটা বসিয়ে দিয়েছিলাম। ওদিকে নেতুবাবুর কাছে গেছি, আর এদিকে দুধ সব পড়ে গেছে। যাই হোক, কাজ বেড়েছে, তবে এখন এই কাজে হাত দেব না। আগে রান্নাবান্না করব, তারপরেই হাত দেব। মাছগুলো ভাজতে বসিয়ে দিলাম। এদিকে আস্তে আস্তে মাছটা ভাজা হোক। এদিকে নেতুবাবুর এখনও পড়া হয়নি, বেশ কয়েকটা লেখা হয়ে গেছে, ওকে একটু লাইন টেনে দিই, আরও কয়েকটা লিখবে। আর আমি এখন বসে পড়েছি সবজি কাটার জন্যে। ভাবছি আজকে মূলো দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব। তো এদিকে আমি সবজি কাটছি, আর এদিকে নেতুবাবুর মা ছোটি চলে এসেছে রোদে বসার জন্যে। ওর তো রোদ ভালো লাগে, তবে আজকে ও রোদে বসতে পারছে না। রোদের আজ ভীষণ তাপ। প্রথমে খানিকক্ষণ দরজাটা বন্ধ করে বসেছিল, এখন আবার একটু খুলে দিল। এদিকে আমার সবজিগুলো কাটা হয়ে গেছে, ভালো করে ধুয়ে আমি একটু মশলা করে নিচ্ছি। ওই তো একটু কাঁচা লঙ্কা, একটুখানি জিরে আর আদা পেস্ট করে নিলাম। আর এদিকে একটুখানি চাও বানিয়ে নিলাম। নেতুবাবুর সাথে বকতে বকতে না আমার মাথা ধরে গেছে। ভেবেছিলাম আজকে চা খাবো না, কিন্তু না খেয়ে পারলাম না। তো এদিকে আমি একটুখানি ঘি দিয়ে কিছুটা সুজি আর কিছুটা সিমাই ভাজতে বসিয়ে দিয়েছি, সেই সাথে চাটাও খাচ্ছি। আসলে অনেক দিন থেকে না সুজি খেতে ইচ্ছে করছে। ভেবেছিলাম শুধু সুজি করব, তারপর ভাবলাম একটুখানি সিমাই দিই, সেই জন্যেই দুধটা গরম বসিয়েছিলাম।
এদিকে সুজি আর সিমাইটা ভাজা হয়ে গেছে, দুধ ঢেলে দিলাম। আর এদিকে মাছগুলো তুলে মূলো আর আলুটা ভাজতে বসিয়ে দিলাম। তেলের উপরে একটুখানি জিরে আর একটুখানি রাঁধুনি দিয়েছি। তবে বাইরে দেখছি কাকিমা এসে ডাকছে। বেরিয়ে দেখছি কাকিমা 2 হাতে 2 মুঠ শাক নিয়ে দাঁড়িয়ে আছে। 1 মুঠ আমার জন্যে, 1 মুঠ ছোটির জন্যে। এই শাক মাঠে আনন্দ বুনেছে, তো সেখান থেকেই নিয়ে এসেছে। তবে এটা কিন্তু লাল ডাঁটা শাক নয়, এটাকে বলে পুনকো শাক। গোড়া কেটে ধুয়ে রাখলে কাকিমা, এই ধুয়ে রাখলে নষ্ট হয়ে যাবে না? ঠিক আছে, আমি ফ্রিজে রাখি। ঠিক আছে। কাকিমা বলল শাকের গোড়াগুলো কেটে তারপর ফ্রিজে রাখতে। ছোটি ওদিকে বসে পড়েছে, আমিও বসবো। তবে এদিকে আমার সুজিটা হয়ে গেছে, তাই কাকিমাকে বললাম একটু টেস্ট করে দেখো। খাও না একটু। কাকিমাকে সুজিটা টেস্ট করার জন্য দিয়েছিলাম। কাকিমা বলল বাড়িতে গিয়ে রুটি দিয়ে খাবে, তাই কাকিমাকে আরেকটু দিয়ে দিলাম। আর তারপর শাকের গোড়াগুলো কেটে এখন প্যাকেটে ভরে শাকটা ফ্রিজে রেখে দেবো। আজ আর করবো না। কালকে তো আমি কোনো ব্লগ শ্যুট করিনি, তবে কালকে নতুনভাবে শাক রান্না করেছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। শাকটা আছে, যখন বের করব তখন তোমাদেরকে বলবো কি করে বানিয়েছিলাম। আপাতত এদিকে দুবেলার ভাতটা বসিয়ে দিলাম। আর এদিকে যে মূলোর তরকারি বসিয়েছিলাম সেটাও হয়ে গেছে। সমস্ত মূলো আলু গলে গেছে। আর এবার সবশেষে একটুখানি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমার ঘরে না গরম মশলাটা বেশি হয়ে গেছে। গরম মশলাটা বানাতে হতো, ভেবেছিলাম আজকেই বানাবো, তবে আজ আর বানানো হলো না। দেখি সম্ভব হলে কালকে করব। তরকারি তো রান্না হয়ে গেছে, তবে ভাতটা এখনও হয়নি। সকালবেলায় এই ব্যাগটা রোদে দিয়েছিলাম, অনেকক্ষণ রোদ হলো। এবার ভাবছি ছাদে গিয়ে এই ব্যাগের ভেতরে বালিশগুলোকে তুলে রাখবো। এই ব্যাগগুলো অনেক দিন আগেই খারাপ হয়ে গেছে, কোথাও নিয়ে যাওয়া যায় না। তবে ব্যাগগুলোকে ফেলিনি, এই সমস্ত কাজেই ব্যবহার করি। ওদিকে দেখছি ছোটি আর অপর্ণা বসে গল্প করছে, আর আমার এদিকে একটা বালিশ বেশি হয়ে গেছে। এই বালিশটাকে আমি কিছুতেই ব্যাগে ঢোকাতে পারছি না। তো অবশেষে দেখলাম দরকার নেই, ছেঁড়া ব্যাগ আরও ছিঁড়ে যাবে, তার থেকে একটা বালিশ বাইরেই রেখে দিই। নিচে এসে ফ্রিজ থেকে আমি কালকে যে শাকটা বানিয়েছিলাম সেটা নিয়ে এলাম। আর এখন এই শাকটাকে একটু গরম করে নেব। তেমন বিশেষ কোনো প্রক্রিয়া নয়, রসুনের বদলে কালকে শাকের মধ্যে আমি বড়ি দিয়েছিলাম। তো বড়ি দিয়ে শাক ভাজা কেমন লাগে সেটাই একটু খেয়ে দেখার ইচ্ছে ছিল। কালকে তো ডালের সঙ্গে মিশিয়ে খেয়েছিলাম, স্বাদটা খুব একটা ভালো বুঝতে পারিনি। তো আজকে ভাবলাম আগে ভাত দিয়ে খেয়ে দেখব যে শাকটা খেতে কেমন লাগছে। তো এদিকে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি, আর এদিকে নেতুবাবুর মাকে একটু দিতে চলে এলাম। এই দাও, এখানে দাও তাই শাক। মাছের ঝোল আছে, কাল শনিবার খেয়ে নাও, দাও। এরপর দিন রান্না করবো না। এরপর দিন আমি করবো। পুনা মাছ খাবা না? পুনা মাছ খাবা? আপনি না? না। ছোটিও আজকে মাছের ঝোল করেছে, তবে ও যে মাছের ঝোল করেছে সেই মাছ আমি খাই না। সেই সাথে ও করেছে পালং শাক, যেটা দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না। আমি তো পালং শাক খাই না থাইরয়েডের জন্যে, তবে আজকে একটু খেয়ে দেখলাম। শাকটা খেতে যে কী ভালো লাগলো সেটা আর কি বলবো তোমাদের। লাল শাকটা অতটা ভালো লাগেনি যতটা পালং শাক লেগেছে। যাই হোক, খাবার দাবার খাওয়া তো হয়ে গেছে। আর এবার রান্নাঘরের কাজকর্মগুলো চটপট করে একটু সেরে নিই। বাসনগুলো ছিল, বাসনগুলো ধুয়ে এবার গ্যাসটাও পরিষ্কার করছি। ওপরে যতটা দুধ পড়েছে নিচে তার থেকে অনেক বেশি পড়েছে। আর এই গ্যাসের ওপরে কিছু পড়লে না, সেগুলো পরিষ্কার করতে আমার একটুও ভালো লাগে না। সেই জন্য আমি চেষ্টা করি গ্যাসে যেন কিছু না পড়ে। অনেক সময় তো আমি ভাতের মার পড়বে বলে ভাতও ঢাকি না। তোমরা দেখেছি অনেকেই বলো অমৃতা ভাতটা ঢেকে করবে, তাহলে তাড়াতাড়ি হবে। রান্নাঘরের কাজকর্ম সারা হয়ে গেছে, আর তারপর একটুখানি সুজি নিয়ে নেতুবাবুর সোফাতে এসে বসেছি। এখন ওর পাশে বসে খাচ্ছি, যাতে ও একটু তাড়াতাড়ি খায়। তবে খুব বেশিক্ষণ বসতে পারিনি, এদিকে যে দুধ নিতে হবে সেটা আমি ভুলেই গেছিলাম। আর এই দেখো আমাদের অক্কবাবু একদম বাবু সেজে মায়ের কোলে উঠে ঘুরে বেড়াচ্ছে। আমি ওকে বললাম ছাদে যাবে, তো প্রথমে তো আসতে চাইছিল না, তারপর একটু টেনে নিয়ে চলে এসেছি ছাদে। এখন এই ছাদের গাছগুলোতে একটু জল দেব। কালকে বিকালে এসে জল দেওয়া হয়নি, তাই আজকে একটু দিতে হবে। তো এইদিকে অক্ককে একটু দাঁড় করিয়ে রেখেছিলাম, সেই সাথে নেতুবাবুকেও। তো ওরা চুপচাপ দাঁড়িয়েছিল, কিন্তু অক্কর কাণ্ড দেখো, দাঁড়িয়ে দাঁড়িয়ে হিস করে দিল।
আজকে নেতুবাবু একটু সুযোগ পেয়েছে জল দেওয়ার, তো এখন নেতুবাবু জল দিচ্ছে। আর আমি অপর্ণার কাছে একটা প্যান্ট চাইলাম, ও একটা প্যান্ট ছুঁড়ে মারলো, অক্কবাবুকে সেই প্যান্টটা পরিয়ে দিলাম। তবে এইদিকে দেখো, দিদিকে জল দিতে দেখে অক্কর তো ভীষণ ইচ্ছে হচ্ছে জল দেওয়ার, তো সেই জন্যে আমি নিতুবাবুকে বললাম দাও ভাই একটু দিক। তো এখন আমরা তিনজন মিলে কাজগুলোতে একটু জল দিই। আর আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করি। তোমরা সবাই সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো, টাটা। বাস থাক থাক থাক, এবার এটাই